আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখছেন না, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ সকাল থেকে যখন ভিডিওটা শুরু করেছি তখন ঠিক এই কাজটাই করছিলাম। বেশ কিছুদিনের জন্য আদা রসুন পেস্ট করে ডিপে রেখে দেব আর কয়েকদিনের জন্য নরমাল ফ্রিজে। শীতের দিনের বেলাটা তো খুবই ছোট। দেখা যায় এই কাজগুলো করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো যার কারণে গতকাল আমি আদা রসুন ছিলে রেখেছি আর আজ সকাল হতে না হতেই ব্লেন্ড করে ডিপে এবং নরমালে রেখে দিলাম। এই কাজগুলো ঠান্ডার সময় করতে খুব একটা ভালো লাগে না। এর পরপরই আমি ছাদে যাচ্ছিলাম। গতকাল বিকেলবেলা আমি বেশ কিছু কাপড় শুকাতে দিয়েছি। আর কিছু কাপড় মোটা থাকার কারণে গতকাল আর শুকায়নি, যার কারণে আমি কাপড়গুলো নিয়ে যাইনি। তো আজ সকালে যখন রোদটা উঠেছে দেখলাম কাপড়গুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম যে তুলে নিয়ে যাই। আমার বাসাটা যেহেতু টপ ফ্লোরে, দেখা যায় ছাদের সর্বোচ্চ ব্যবহার আমি করে থাকি। এই যেমন কাপড় শুকাতে দেয়া, যে কোনো ধরনের মশলা একটু শুকাতে দেয়া, মাঝে মাঝে বালিশ, তোশক এগুলোও শুকিয়ে নিতে পারি। এভাবে টান টান করে কাপড় শুকাতে দিলে আমার কাছে ভাঁজ করতেও যেমন ভালো লাগে, তেমনি এই কাপড়গুলো পরতেও ভালো লাগে। মনে হয় যেন আয়রন করা হয়েছে। তবে কোনো কারণে যদি কাপড় তুলে নিয়ে গিয়ে সাথে সাথে ভাঁজ করা না হয়, ওই যে কাপড়গুলো একটু কোঁকড়া হয়, সেই কাপড় ভাঁজ করতেও যেমন বিরক্ত লাগে, পরতেও খুব একটা ভালো লাগে না। তো আমি চেষ্টা করি রোদ থেকে তুলে নিয়ে গিয়েই গরম গরম কাপড়গুলো ভাঁজ করে নিতে। আমার এই ভিডিওটা আরও বেশ কয়েকদিন আগে আপনাদের কাছে পৌঁছানোর কথা ছিল। আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম। যারা অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা জানবেন আমার শ্বাসকষ্ট আছে, আর শীতকালেই বা ঠান্ডার সময় আসলে শ্বাসকষ্টটা একটু বেড়ে যায়। তো এই শীতের প্রথম আমার শ্বাসকষ্ট শুরু হয়েছিল কয়েকদিন আগে। তো যার কারণে একটু শারীরিকভাবে দুর্বল আছি। আর কয়েকদিন আগে ভিডিওটা দিতে গেলে দেখা যেত যে আপনারা আমার মানে শব্দের কিছুই বুঝতেন না। যার কারণে আর দেয়া হয়নি। আজ একটু বেটার ফিল করছি। ভাবলাম যে এই তো শুয়ে শুয়ে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। জানি না ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। সেই সাথে যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি বেশি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার বেশ ভালো লাগবে। বাচ্চারা সকালে ঘুম থেকে উঠেছে, ওরা আরবি প্র্যাকটিস করছিল। আরবি প্র্যাকটিস করার পরে ওদেরকে বললাম গান প্র্যাকটিস করতে। এখন যেহেতু স্কুল নেই, তো ওভাবে করে তো আসলে পড়াশোনাটাও নেই। আমি মাঝে মাঝে একটু গ্রামারটা দেখিয়ে দেই। সেই সাথে বাড়ি গিয়েছিলাম যে তখন 2 ভাই বোনের জন্য 2 সেট বই আমি কালেক্ট করে নিয়ে এসেছি। তো সেই বইগুলোই একটু উল্টে পাল্টে দেখে। এভাবে করেই ওদের সময় কাটছে। ছেলে এখনও আরবি প্র্যাকটিস করছে। মেয়ের আরবি প্র্যাকটিস করা শেষ করে বললাম গানটা প্র্যাকটিস করতে। বেশ কিছুদিন ধরে গানের ক্লাস আমি অফ রেখেছিলাম, প্রায় 2 মাস। তো এই তো জানুয়ারির 1 তারিখ থেকে আবারও শুরু হবে। কাপড় যেহেতু অনেক ছিল বাট কোনোভাবেই বিরক্ত লাগছিল না, কারণ পাশেই মেয়ে গান প্র্যাকটিস করছিল, ওর কিছু ভুল হচ্ছিল, সেগুলো একটু ধরিয়ে দিচ্ছিলাম। সেই সাথে আমি নিজেও ওর সাথে একটু গুনগুন করে গাইছিলাম। তো অনেক কাপড় থাকার পরেও খুব দ্রুতই কাপড়গুলো ভাঁজ করাও হয়েছে আর একদমই বিরক্ত লাগছিল না। আমি পুলিশে ভালোবেসে দিনরাত করি যদি চেষ্টা, সুন্দর হবে এই দেশটা, সুন্দর হবে এই দেশটা, সুন্দর হবে এই দেশটা। এর মধ্যে গোসল টোসল করে ঘরগুলোকে ভালো করে গুছিয়ে ছেলেকে নিয়ে ওর স্কুলে যাচ্ছিলাম।
ওর স্কুলে রিপোর্ট কার্ড দেওয়ার কথা ছিল। তো মা ছেলে মিলে স্কুলে যাচ্ছি হেঁটে হেঁটে রিপোর্ট কার্ডটা নিব বলে। আলহামদুলিল্লাহ সে পরীক্ষায় খুবই ভালো করেছে। আর এখন তো শিক্ষা ব্যবস্থা একটু অন্যরকম। 1 থেকে ক্লাস 3 পর্যন্ত কোনো রেজাল্ট ওইভাবে করে নেই। মানে কোন পজিশনে আছে, কি করেছে না করেছে সেগুলো তো ওভাবে করে দেয় না। এদিকে ছেলে আমার বারবার মাথা খেয়ে ফেলছিল যে সে ফার্স্ট হয়েছে নাকি সেকেন্ড হয়েছে সেটা জানার জন্য। আমার ছেলের ফার্স্ট হওয়ার টেন্ডেন্সি আছে, মানে সব কিছুতেই তার প্রথম হতে হবে এরকম। এটা একদিক দিয়ে ভালো। তো আলহামদুলিল্লাহ সে খুবই ভালো রেজাল্ট করেছে। তো বললাম যে তোমাদেরকে ট্রিট দিব। বাসায় ছেলেকে নিয়ে এসে মেয়েকে নিয়ে ওদেরকে নিয়ে একটু বাইরে যাই। আপনারা অনেকেই একটা কমন প্রশ্ন আমাকে করছেন, বিশেষ করে হয়তো যেই আপুরা নতুন নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সেই আপুরা যেই প্রশ্নটা বেশি পাই সেটা হচ্ছে আমার নাম কি, মানে আমার পরিচয় জানতে চান, আমার ছেলেমেয়ে কয়জন। যেহেতু আমি সবসময় ভিডিওতে আমার ছেলেমেয়ের নাম বলি না, যার কারণেই হয়তো আপুদের কিউরিসিটি হয়েছে। আর সব থেকে যে বেশি প্রশ্নটা পাই সেটা হচ্ছে ভাইয়া কি করে। তো আজ ভাবছি যে সেই আপুদের জন্য একটু বলবো, যদিও অনেক ভিডিওতে আমি বলেছি এই সম্পর্কে। আমার নাম হচ্ছে বিদিশা। আমার বাবা, মা, শ্বশুর, শাশুড়ি সবাই আমাকে বিদিশা বলে ডাকে। আর আমার পুরো নাম হচ্ছে সাদিয়া আফরিন। আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়ে বড় আর ছেলে ছোট। মেয়ের নাম গরবিনী, ছেলের নাম আবেশ। আর আমার হাজবেন্ড একটি ব্যাংকে আছে, মানে উনি ব্যাংকার, অ্যাজ এ ম্যানেজার হিসেবে আছে। এই তো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম। বাচ্চাদেরকে বাসায় রেখে ওর বাবাও ছিল তখন। তো আমার মাকে নিয়ে একটু বের হয়েছি সন্ধ্যার পরে। আম্মু বাড়ি যাওয়ার আগে আগে টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলোই কিনতে আসছে। আর একদিনে তো আসলে হয় না, প্রতিদিন দেখা গিয়েছে একটু একটু করে বাইরে যাওয়া হয়েছে এরকম। তো এটা হচ্ছে একদম যাওয়ার আগে আগে। আমাদের বাসার যে কার্পেটটা আছে সেটা ক্লিন করার জন্য ব্রাশ, দেখা যায় আব্বু শার্টের কলার ক্লিন করার জন্য ব্রাশ, এই ধরনের ছোট ছোট জিনিসই দেখতে আসা। আপনারা অনেক সময় বিশেষ করে আমার বাসার হাঁড়ি পাতিল দেখে আমাকে জিজ্ঞেস করেন, কড়াই দেখে, যে আপু কোথা থেকে নিয়েছো বা কী। এই যে ম্যাক্সিমাম কিছুই কিন্তু বেস্ট বাই থেকেই নেওয়া হয়। বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পথেই যেহেতু এই বেস্ট বাইগুলো বেশ কয়েকটা পড়ে, তো দেখা যায় আমার প্রত্যেক মাসে এই বেস্ট বাইয়ের বিভিন্ন ব্রাঞ্চে কয়েকবার করে আসা হয়। কিছু কিনি আর না কিনি, নতুন কিছু দেখলে সেটা যদি আমার এফোর্টের মধ্যে হয়, পছন্দ হয়ে যায়, তাহলে আমি নিয়ে নেওয়ার চেষ্টা করি। আর সেগুলোর প্রশ্নগুলোই আপনাদের থেকে পাই। এদিকটায় একটা তাওয়া দেখছিলাম, বাট এই তাওয়াগুলো আর কিনবো না, এগুলো খুব একটা ভালো লাগে না। তো এর মধ্যে আমার একটা তাওয়া কিনতে হবে রুটি সেকার জন্য। এই জগটা খুবই পছন্দ হয়েছে, সেদিন আর নেওয়া হয়নি। একটা জগ যেহেতু কিনবো, তো আরও একটু ঘুরে ফিরে পছন্দ করে দেন নেয়ার চেষ্টা করব। আর এদিকে হচ্ছে দেখছিলাম চায়ের নতুন কি কি কাপ বা কি গ্লাস এসেছে, তো এগুলো আগেরগুলোই আছে। বেস্ট বাই থেকে বের হওয়ার পরে এখানে 1 to 200 টাকার মধ্যে একটা দোকান আছে। এখানে যদিও মানে 1 to 200 টাকার মধ্যে, বাট এর থেকেও বেশি মানে বেশি টাকার জিনিস আছে এখানে। এই যেমন এই যে ফ্লাওয়ার ভাসগুলো, এগুলো বেশ মানে বেশ দামি। এক একটা প্রায় 1000 টাকার উপরেও পড়ে যায় ওইভাবে করে পছন্দ করে কিনতে গেলে। তো সেখান থেকেই টুকটাক কিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে আসি। বাসায় এসেই আমি নাস্তা বানাতে চলে আসি। আর যা কেনা হয়েছে আম্মুকে যেহেতু বলা হয়নি যে আমি ভিডিও করব, তো আম্মু দেখলাম যে এক পাশ দিয়ে আবার সেগুলোকে সুন্দর করে প্যাক করে রেখেছে, যেহেতু তার 1 দিন বা 2 দিন পরেই আম্মু চলে যাবে। কি নাস্তা বানাবো ভাবতে ভাবতেই ভাবলাম যে বাচ্চাদেরকে ওদের পছন্দের একটা খাবার করে দেই। পটেটো ওয়েজেস ওরা খুবই পছন্দ করে। সারা বছরের বিভিন্ন সময় যে আলু পাওয়া যায় সারা বছরে, সেই আলুর থেকে এই যে শীতকালে যে নতুন আলুটা পাওয়া যায়, এই আলুতে কিন্তু স্টার্চ একটু কম থাকে, যার কারণে এটা মোটামুটি স্বাস্থ্যকর, খাওয়া ভালো। আমি যেহেতু ওয়েট লস জার্নিতে আছি, আমি নিজেও কিন্তু প্রতিদিনই একটু করে আলু খাই।
বিশেষ করে নতুন আলু, পুরাতন আলুটার কথা বলছি না, পুরাতন আলুতে প্রচুর স্টার্চ থাকে, তো ওটা একটু ক্ষতিকর। তো আলুটাকে আমি বয়েল করতে দিয়েছি লবণ দিয়ে, আর এদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি কর্নফ্লাওয়ারের। এখানে কিছুটা কর্নফ্লাওয়ার, তারপরে চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়া, একটু অরিগ্যানো আর একটু লবণ দিয়ে দিয়েছি। এই অরিগ্যানোগুলো আমার গাছের। অরিগ্যানোর ফুল হয় কিনা আমি জানি না, তবে ফুলের মতো এসেছিল। তো সেগুলোকে তুলে সেই সাথে সাথে কিছু পাতা তুলে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আমি ক্রাশ করে রেখেছি। এই ব্যাটারে সামান্য একটু ময়দা দিয়েছি, দিয়ে ব্যাটারটাকে আলাদা করে রেখে, আর আলুটা 70% মতো বয়েল হয়ে গেলে দেন আমি পানিটা ড্রেন করে নিব। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটার মধ্যে আলুটাকে গুলিয়ে দেন ডুবো তেলে ভেজে নেব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বাহিরের সাইডটা একটু ক্রিস্পি হয়, আর যেহেতু এটা আলুর ভিতরটা তো খুবই নরম, বাচ্চারা খুবই পছন্দ করে। বাচ্চাদের কথা আর কি বলবো, এটা আমার নিজেরই এত পছন্দের। আমি এটা যখন ভাজতেছিলাম তখন ভাবছিলাম যে গুনে গুনে জাস্ট 2টা খাবো, কিন্তু অলরেডি আমারই কয়েকটা খাওয়া হয়েছে। এতটাই মজার, আর একটু টমেটো সস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। এই যে চিলি ফ্লেক্স আর লবণটা যদি মোটামুটি ঠিকঠাক মতো দেয়া যায় তাহলে বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল টাইপের লাগে, খেতে বেশ মজার। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি জানি অনেকে জানেন, তবে যারা এখনও ট্রাই করেননি করতে পারেন। রাতের রান্নাটা তো তেমন একটা ছিল না, আম্মু রান্নাবান্না শেষ করে ফেলেছে। আমি সন্ধ্যায় নাস্তাটা করার পর ভাবলাম যে পরের দিন সকালের জন্য একটু রুটি বানিয়ে রাখি। আগে তো আমার বাসায় রুটি বানিয়ে দিয়ে যেত এক আপা, উনি রুটি বানিয়ে সেগুলো ভেজে একটা ভাজিও করে দিয়ে যেত। তো পরবর্তীতে আমি চিন্তা করে দেখলাম যে রুটি বানানোর কাজ কাউকে দিয়ে করানো এটা খুবই লস প্রজেক্ট আমার জন্য, কারণ আমার বাসায় রুটি শুধু আমার হাজব্যান্ড খায়। বাচ্চারা দেখা যায় অনেক সময় স্কুলে থাকে, তো ওদের টিফিন আমার বিভিন্ন ধরনের টিফিন বানাতেই হয়। তো সেভাবে করে ওদেরও আর রুটিটা খাওয়া হয় না। আর আমি যেহেতু ওয়েট লস জার্নিতে আছি, আমার নাস্তা তো ভিন্ন। তো শুধু একজনের জন্য আসলে কাউকে দিয়ে রুটি বানিয়ে নেওয়াটা খুবই আমার জন্য একদমই লস প্রজেক্ট। আর এই সময়টায় আমার বাসায় যেহেতু গেস্ট ছিল, আমার মা ছিল, আমার ভাই ছিল, তো ভাবলাম যে রুটিটা রাতে বানিয়ে রাখি, তাহলে পরের দিন আম্মুরও আর কষ্ট করতে হবে না। আম্মু ঢাকায় ট্রেনিং করতে এসে আমার বাসায় বেশ সবসময় কাজ টাজ করে, কি আর রেস্ট নিবে, তার আসলে এগুলো করতেই যায়। যদিও নিষেধ করি, বাট সে শোনে না। আমি নরমালি এভাবে করে রুটি বানিয়ে রাখছি একদম 3 থেকে 4 দিনের জন্য, বা অনেক সময় 5-6 দিনের জন্যও রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। আর লাস্ট দিন যে রুটিটা খাওয়া হয় সেটাও কিন্তু একদম ফুলকো থাকে। রুটির এই ডোটা করার সময় পানি আর আটার যে মেজারমেন্ট সেটা যদি ঠিকঠাক থাকে, আর মথে নেওয়ার সময়টা যদি একটু ভালোভাবে মথে নেওয়া যায় সময় নিয়ে, তাহলে কিন্তু রুটিটা বেশ ফুলকো হয়। রুটি খুব একটা ভালো বানাতে পারি না, তবে যেভাবেই বানাই না কেন রুটি ভাজতে গেলে দেখা যায় বেশ সুন্দর ফুলে ওঠে। রুটির শেপ যেমনই থাক না কেন রুটিগুলো বেশ ভালোই হয় আমার। যেহেতু ফ্রিজে রাখবো, আর বানাতে বানাতে দেখলাম অনেকগুলো রুটি হয়েছে, তো ফ্রিজে 2-3 দিন থাকবে, যার কারণে ভাবলাম যে একবার করে হালকা করে একটু সেঁকে নেই, যেন ফ্রিজে থাকলেও পরে খেতে আর খারাপ না লাগে। অনেক সময় দেখা যায় কাঁচা রেখে দিলে একটার সাথে একটা লেগে যায়, আবার একটু কেমন যেন হয়ে যায়। তবে এভাবে করে হালকা একটু সেঁকে রাখলে
5 দিন বা 6 দিন পরেও বা 1 সপ্তাহ মতো যদি নর্মাল ফ্রিজে রাখা যায়, লাস্ট দিনের রুটিটা মনেই হয় না যে বেশ কিছুদিন হয়েছে। শুধু তাওয়াটা গরম হয়ে গেলে এই যে রুটির কালারটা চেঞ্জ হয়ে আসবে, এই অবস্থায় নামিয়ে ফেলবো। যাদের বাসায় অনেক মেম্বার, সকালের দিকে দেখা যায় অনেক রুটি বানাতে হয়, তারা একটু বুদ্ধি করে আগের দিন এভাবে করে রুটি বানাতে পারেন, তাহলে আপনি নিজেও একটু রিল্যাক্সে থাকতে পারবেন। সেই সাথে মানে সকালে, এখন তো শীতকাল, সকালে ওঠাটা খুবই ঝামেলার অনেকের কাছেই, তো সকালটা একটু রিল্যাক্সে থাকা যায়। রুটিগুলো সেঁকে নেওয়ার পরে আমি ডাইনিং টেবিলে হালকা করে একটু বিছিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে গেছে তখন একটা বক্সে উঠিয়ে রাখছি। মোটামুটি অনেকগুলো রুটি হয়েছে এখানে। আর বক্সের নিচে একটা টিস্যু দিয়েছি, আর রুটিগুলো রাখা হয়ে গেলে একদম উপরের দিকে একটা টিস্যু দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।